জীবনের পরম সত্য হল মৃত্যু। মৃত্যুই জীবনে একমাত্র নিশ্চিত, বাকি সমস্ত কিছু অনিশ্চিত। জীবন সবসময় প্রবাবিলিটি আর প্রেডিকশন এই দুটোকে ভর করে চলে, কিন্তু মৃত্যুর কোনো প্রবাবিলিটি বা প্রেডিকশন হয় না। মৃত্যু যখন আসবে কেউ আমাকে বাঁচাতে পারবে না, এমনকি আমিও আমাকে বাঁচাতে পারবো না। আমি ধনী হই বা গরিব হই, শিক্ষিত হই বা অশিক্ষিত হই, মরতে আমাকে হবেই। আমি মরবই। কিন্তু অনেক সময় মানুষ নিজেই নিজেকে থামিয়ে দেয়। বেশ কিছুদিন ধরে আমাদের কলকাতার মেট্রোতে দেখছি সবাই ঝাঁপ দিচ্ছে চাপের মুখে পড়ে। তাহলে জীবন বড় না জীবনের চাপ বেশি বড়? জীবনের এমন চাপ যে জীবনকেই থামিয়ে দিচ্ছে। তাহলে শুধু বাঁচাটাই জীবন নয়, এবং জীবনের থেকেও মৃত্যু বড়। তাই মৃত্যু জীবনকে গ্রাস করে ফেলে, এমনকি নিজের ইচ্ছায় নিজের মৃত্যুকে বরণ করে। আমি জন্মালাম, কিছুদিন লাফালাফি করলাম, তারপর মরে গেলাম। ব্যাস, এইটুকু আমার অস্তিত্ব। একবার আমার প্রশ্ন হবে না যে জন্ম, বেঁচে থাকা এবং মৃত্যু, এর পর কি, এর আগে কি ছিল? আমি এতটাই জগৎকে নিয়ে মেতে থাকবো যে কম বয়সে একবারও আমার মনে আসবে না নিজের অস্তিত্বকে প্রশ্ন করা। আমাকে বয়সকালেই প্রশ্ন করতে হবে, বয়সকালেই মুখটা এরকম ভাবে ঝুঁকে সবকিছু মেনে নিতে হবে, বয়স হলেই আমাকে হাম্বেল হতে হবে কারণ মৃত্যু কাছে। মানুষ তখনই হাম্বেল হয় যখন মৃত্যুকে বরণ করে। মানুষ একমাত্র মৃত্যুকে ভয় পায়। ইংলিশে খুব সুন্দর শব্দ আছে, মাদার, তারপর গ্র্যান্ড মাদার, তারপর গ্রেট গ্র্যান্ড মাদার। যত বয়স হয় নিজেকে দরাজ করে, কারণ এবার যেতে হবে। আর যতদিন বেঁচে থাকে নিজেকে সংকীর্ণ, পঙ্কিলময়, নীচ বানিয়ে রাখে। শুধু গ্র্যান্ডমাদার না, গোটা মানব সভ্যতা। কিন্তু যখন মৃত্যু আসে তখন মানুষ খুব বিনয় দেখাতে শুরু করে, ধাপ্পাবাজি। পুরোটাই তো ফ্রড। সকালবেলা থেকে শুরু করে রাতের শেষ হাসি অবধি ফ্রড। এরপর যখন চোখ বন্ধ করে ঘুমোতে যাবেন তখন একটু নিজের সঙ্গে নিজের কথা হয়, বাকি সময় তো নাটক। আমি হেনরি ডেভিড থরোর যে লাইনটা কোট করেছি সেটা হেনরি ডেভিড থরোর লেখা একটি বই থেকে, যার নাম ওয়ালডেন। ডেভিড থরোর জন্ম 1817-এ আমেরিকার ম্যাসাচুসেটসের কনকর্ড বলে একটি ছোট শহরে। হেনরি ডেভিড থরো একজন বিখ্যাত আমেরিকান ন্যাচারালিস্ট এবং এসেইস্ট। গ্র্যাজুয়েশনের পর ডেভিড থরোর চাকরি বাকরি কিছু হচ্ছে না, তার কারণ আমেরিকায় তখন ইকোনমিক্যালি একটা ভীষণ টার্ময়েল চলছে এবং চাকরি বাকরির অবস্থা একেবারেই ভালো নয়। ঠিক এই মুহূর্তে যেরকম পশ্চিমবঙ্গের অবস্থা বা গোটা দেশের অবস্থা। হেনরি ডেভিড থরো ছোট থেকেই ভীষণ উদাসীন থাকতো যে কোনো বিষয়। গ্র্যাজুয়েশনের পর কি নিয়ে কাজ করবে? তিনটে অপশন ছিল, মেডিসিন, আরেকটা হচ্ছে ল, আর মিনিস্ট্রি। তিনটের একটাও ডেভিড থরোর পছন্দ নয়। শেষে একটা স্কুলে ঢোকে, 2 সপ্তাহ পড়িয়ে রিজাইন দিয়ে দেয়। তার কারণ হেনরি ডেভিড থরো কখনো কোনো স্টুডেন্টের গায়ে হাত দেবে না, এটা তার একটা মনে মনে সংকল্প ছিল, এবং মনেও করতো যে কাউকে মেরে বদলানো যায় না এবং সেটা ছোট থেকেই করতে হবে। কিন্তু অথরিটি, স্কুলের অথরিটি ডেভিড থরোকে বলে যদি কেউ দোষ করে বা ভীষণ দুরন্তপনা করে তাহলে আমাদের মারতেই হবে, না মেরে তাদের শাসন করব কি করে?
কিন্তু ডেভিড থরোর ওটা নিজের মোরালিটির এগেনস্টে। ফলে অথরিটির জোরাজুরিতে বেত দিয়ে মারতে হয় কয়েকটি স্টুডেন্টকে, এবং সেই গ্লানিতে এবং রাগে, একটা বিতৃষ্ণায় রিজাইন দিয়ে দেয়। রিজাইন দিয়ে দেওয়ার পর ডেভিড থরোর দাদা ছিল জন থরো। জন থরো একটি স্কুল খোলে, নিজের স্কুল, প্রাইভেট স্কুল। সেইখানেই ডেভিড থরো পড়ানো শুরু করে, কিন্তু 3 বছরের মধ্যেই সেই স্কুলটিও বন্ধ হয়ে যায়, তার কারণ ডেভিড থরোর দাদার শরীর খারাপ হয়। কি হয়েছিল না, হেনরি ডেভিড থরোর দাদা জন থরো শেভ করতে গিয়ে নিজের হাত কেটে ফেলে একটু, এবং টিটেনাস ভাইরাস অ্যাটাক করে। তখন অ্যান্টি টিটেনাস ছিল না, অ্যান্টি টিটেনাস 1890 আবিষ্কার হয়, এবং জলজ্যান্ত ডেভিড থরোর দাদা জন থরো মারা যায়। এবং এই যে একটা মৃত্যু ডেভিড থরোকে এমনভাবে আঘাত করে, ডেভিড থরোর জীবন পুরো বদলিয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায় এবং নিজেকে গুটিয়ে নেয় সমস্ত কিছু থেকে, জাগতিকভাবে, কিন্তু মানসিকভাবে তার বিস্তারের সবে শুরু। মৃত্যুই একমাত্র মানুষকে পাল্টায়। নিজের খুব কাছের কেউ যখন চলে যায়, মানুষকে কিছুটা হলেও বদলায়। তবে সব মানুষই বদলায় না, কিছু মানুষ বদলায়, যাদের মধ্যে একটা সাটেলিটি আছে, একটা চিন্তন আছে, তাদেরকেই বদলায়। 1842 এই ঘটনাটি ঘটে। জন থরোর এই মৃত্যুটা ডেভিড থরোকে বিরাটভাবে ধাক্কা দেয় এবং নিজেকে আরো বেশি করে অন্তর্মুখী করে তোলে হেনরি ডেভিড থরো। 1842 জন থরো মারা যায়, এবং 1845 থেকে 47, 2 বছর, হেনরি ডেভিড থরো নিজের ইচ্ছায় ওয়ালডেন পন্ডে 2 বছর কাটায় একাকী। এবং এই 2 বছরের অভিজ্ঞতাই ওয়ালডেন বলে বইতে পরবর্তীকালে ডেভিড থরো লেখে। এই বইটা তার 2 বছর সেইখানে কাটানোর সময়টার বিবরণ, সে কিভাবে 2 বছর একা কাটিয়েছিল। মাঝে মাঝে তার সঙ্গে তখনকার সময়ের কবিরা, লেখকরা দেখা করতে যেত, এবং সাধারণ মানুষরাও যেত। তার মধ্যে একজন কানাডিয়ান উড চপার ছিল, তার সম্বন্ধে ডেভিড থরো লিখেছে যে তার পড়াশোনা কম হলেও জীবনে এক আনন্দ আছে, জীবনে সততা আছে, যেটা অনেক সময় খুব পড়াশোনা জানা লোকের মধ্যে থাকে না। বইটা অসাধারণ, প্রতিটা মুহূর্ত, সময় ডেভিড থরো লিখেছে। ওই ওয়ালডেন পন্ডে, পুকুরের ঠিক পাশে 10 ফুট বাই 15 ফুটের একটি ছোট কেবিন নিজের হাতে হেনরি ডেভিড থরো বানায়, এবং সেই ছোট্ট এক কামরার কেবিনটাই তার বেডরুম, ডাইনিং হল, সমস্তটা। এবং যতটুকু নেসেসিটি, জীবন ধারণ করতে যতটুকু লাগে, সেইটুকুই ছিল সেই ঘরের ভেতর। একটা চাকু, একটা লম্ফ, 3টে চেয়ারের বিবরণ খুব সুন্দর দিয়েছে। একটা চেয়ার মানে সলিটিউড, 2টো চেয়ার মানে ফ্রেন্ডশিপ, আর 3টে চেয়ার মানে সোসাইটি। বাথরুমও ছিল না। সকালবেলার প্রকৃতির ডাকে প্রকৃতির বুকে যেতে হতো। পেছনে একটা ছোট জঙ্গল ছিল, সেইখানে যেতে হতো।
আর নিজের ইচ্ছায়, কেউ তাকে জোর করেনি যে এইভাবে থাকতে হবে। কিন্তু সে সলিটিউড থাকতে চেয়েছে। কারণ একমাত্র সলিটিউড মানুষকে অন্তর্মুখী করে তোলে। একমাত্র জীবনে শান্তি এনে দেয়। এবং লিখছে ওই ২ বছর হেনরি ডেভিড থরোর জীবনের সবথেকে শান্তির সময় ছিল। সবথেকে ভালো লাগার সময় ছিল। বা হয়তো বলতে চেয়েছে সেই ২ বছরই ঠিক জীবন ছিল। আরো একটি ডেভিড থরোর সুন্দর বই আছে, সিভিল ডিসঅবিডিয়েন্স। এই মুহূর্তে আমাদের চারিদিকে যা সমস্ত হচ্ছে, এটাও অসাধারণ একটি বই। এই বইটাও পড়তে পারেন, ভালো লাগবে। ছোট্ট বই, পাতলা বই, কিন্তু খুব জোরালো। এই হেনরি ডেভিড থরোকে দেখেই আমাদের গান্ধীজি ইনফ্লুয়েন্সড, লিও টলস্টয় ইনফ্লুয়েন্সড, মার্টিন লুথার জুনিয়র ইনফ্লুয়েন্সড। ওয়ার্ল্ড বলে বইটিতে যদি আপনারা পড়েন দেখবেন হিন্দু ফিলোসফি, গীতা এবং বেদকেও কোট করছে হেনরি ডেভিড থরো। এটাই আমাদের পরম্পরা। এই পরম্পরাতেই হেনরি ডেভিড থরো মুগ্ধ হয়েছিল এবং ওর গুরুও র্যালফ ওয়াল্ডো এমারসনও মৃত্যুর ৯ বছর আগে ম্যাক্স মুলারকে চিঠি লিখেছিল, আমি এখন গীতা পড়ছি। হিন্দু শব্দ বলতে যারা লজ্জা পায় তাদের এটা পড়া উচিত, এবং শুধু তাদেরই নয়, প্রত্যেকের পড়া উচিত এই বইটা।